সে আসেনি কাকি, সে এলে এতক্ষণ তোমরা কুড়াল ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না, হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। আখির রুদ্ধকণ্ঠের কথা শেষ হতে না হতেই বাড়িতে পুলিশের আগমন হল। সাথে উপস্থিত হল নতুন এক জোড়া পা, আর সে পা জোড়ার মালিক হল নিশান, আখির একমাত্র অপেক্ষার সুমিষ্ট ফল। পুলিশ দেখার সাথে সাথেই ছুরি আর কুড়াল আড়াল করে নিল সুভাষচন্দ্র, সাবধানে হাসির হাতে চালান করে দিল দুটোই। হাসি জিনিস দুটো হাতে নিয়ে স্বামীর পিছনে দাঁড়িয়ে রইল স্তম্ভের ন্যায়। পুলিশের ভয়ে ওগুলো সরিয়ে ফেলার জন্য তাড়াহুড়ো করে সরে গেল না ওখান থেকে। বাড়ির বাকি সদস্যরাও ভীতিগ্রস্ত। আখির ঠাকুমা গোলাপি রানীর তো হাড়ে মাংসে কাঁপন ধরে গেছে, যেন পুলিশ এসেছে শুধুমাত্র তার জন্যেই, আর দড়ি শুধু তার কোমরেই উঠবে। পুলিশের সাথে আসা ছেলের মুখাবয়ব দেখে অত্যন্ত অবাক হল জাগ্রত। মনে পড়ল, এটা তো সেই বাসের ছেলেটা যে ফাল্গুনির সাথে বসে কথা বলছিল শেষ মুহূর্তে। অজুহাত খোঁজের গল্প শুনিয়েছিল ছেলেটি। এই ছেলে এখানে কেন আর পুলিশ সাথে নিয়ে কি করছে তা ভেবেই চেয়ে রইল নিশানের দিকে। নিশানের নজর এখনও জাগ্রতের উপর পড়েনি। আসতেই তার নজর স্থির হয়ে গেছে আখির উপর, যেন বহুকালের তৃষ্ণা অনুর্বরতায় এক ফোঁটা বৃষ্টির আগমনী হল আখি, আর নিশান হল এক তৃষ্ণাদগ্ধ প্রাণ। তাই সে চেয়ে আছে তৃষ্ণার্ত চোখে তার অনন্তকালের তৃষ্ণা জোড়াতে। কিন্তু আখি মোটেও তাকাচ্ছে না। তার দৃষ্টি সেই যে মাটি ছুঁয়েছে, তারপর আর ওঠেনি সেই দৃষ্টি। তবে এক পলকের জন্য চোখে পড়েছিল ওই কালো রঙের কাদা মাখানো জুতো জোড়া। পুলিশের উপস্থিতি আর চিরচেনা একজোড়া পা দেখে নিজের অপেক্ষার অবসানকাল বুঝে নিয়েছে আখি। এর মধ্যেই একজন পুলিশ এগিয়ে এসে বাড়ির সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এখানে সুভাষচন্দ্র আর গোলাপি রানীকে? পুলিশের গম্ভীর কণ্ঠের প্রশ্নের উত্তর বাড়ির কেউ দিল না। সবার জবাবহীন ভয়াল নজরে পুলিশ বিরক্ত হল, ধমকে আবারও জিজ্ঞেস করল একই কথা। এবার উত্তর এলো, তবে উত্তর এসেছে একটু পিছন থেকে। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিনীয় মানুষ দুজন, ইনি সুভাষচন্দ্র আর ইনি গোলাপি রানী। পুলিশের প্রশ্নের উত্তর দিয়ে সবার ভিড় গলিয়ে এগিয়ে আসলো ফাল্গুনি। আস্তে আস্তে হাতের ইশারায় নিশ্চিত করল দুজনের পরিচয়। ফাল্গুনির হঠাৎ সামনে আসায় আশ্চর্য হল দুজন ব্যক্তি। সে দুজন হল নিশান আর জাগ্রত। দুজন যেন নিজের সামনে ফাল্গুনিকে নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্যকেই দেখছে। তাদের দৃষ্টিতে এমনটাই মনে হল ফাল্গুনির। অবশ্য আড়াল থেকে পুলিশের সাথে আসা নিশানের মুখাবয়ব দেখে ফাল্গুনি নিজেও আশ্চর্য হয়েছিল কয়েক মুহূর্ত আগে। বাসের সেই ছেলেটা আর ফোনে কথা বলা নিশান নামের ছেলেটা যে একজন ব্যক্তি, তা বুঝতে পেরে অবাক খুশি দুটোই হয়েছে। আর জাগ্রতকে তো সেই প্রথম থেকেই দেখে যাচ্ছিল আড়ালে দাঁড়িয়ে, কিন্তু সামনে আসেনি। পুলিশ অফিসার সুভাষচন্দ্রকে বললেন, আপনার মেয়ের নাম আখি? হ্যাঁ স্যার, এই যে এইটা আমার মেয়া স্যার। আপনি আর আপনার মা আখির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন বিয়ের জন্য। একে তো ওর পারমিশন না নিয়েই বিয়ে ঠিক করেছেন, তারপর বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের গায়ে হাত তুলেছেন। আপনার মেয়ে কোনো নাবালিকা নয়, সে কলেজ পড়ুয়া 18 বছরের সাবালিকা। তাই আইনত তার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর বিয়ে ঠিক করেছেন তো করেছেন, ওই বউমরা বিধবাটার সাথেই করতে হয়েছে। কুলাঙ্গার বাপ কোথাকার! মেয়েকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করানো হচ্ছে নাকি ব্যবসা কার্যক্রম? পুলিশের জোরালো ধমকে ভীত চিত্তে সুভাষচন্দ্র বলে উঠল, আপনি এগলা কি কন স্যার? আমি কি নিজের লাভের নিগে ওরে বিয়া দিতাছিলাম? ওই পোলা কত ভালো আসিল, দেখতে শুনতে কোনো দিকে খারাপ না। পোলার 3 তালা বাড়ি আছে, বাজারে হুন্ডার শোরুম আছে নিজস্ব, কোনো ভাড়া দেওয়া লাগে না। খালি বউডা কয় মাস আগে মইরা গেছে গা, বয়সও বেশি না, 30-32 বছর হইব। পোলায় যেমন কিছু নিতে চায় নাই, তেমন কিছু দিতেও চায় নাই। তাইলে এনে আমার লাভ বা ব্যবসার কথা আইলো কেন? আর আমার মেয়ারে আমি ভালোবাসমু, আবার ভুল করলে শাসনও করমু, এনে দোষের কিছু নাই। আপনি ওই পোলারে ধরেন, ওই পোলা আমার মেয়ারে নিয়া এক রাত রাইখা সাইরা দিছে, আমি কেস করমু ওই পোলার। সুভাষচন্দ্রকে থামতে হলো পুলিশ অফিসারের জোরালো ধমকে। পুলিশ অফিসার বাড়ির সবাইকে শাসাতে লাগলেন, এবং এর মধ্যেই উপস্থিত হয়ে গেলেন এলাকার চেয়ারম্যান ও কিছু সংখ্যক নেতা। তাদের খবর দেওয়ার ব্যবস্থা করেছে ফাল্গুনি। বাড়িতে ঢোকার আগেই চেয়ারম্যানকে ফোনে সমস্তটা জানিয়ে তারপর বাড়িতে পা রেখেছে। ব্যাপারটা এবার ক্রমশই জোরালো ও গুরুত্ববহতা পেল চেয়ারম্যানের আগমনে। চেয়ারম্যানকে দেখে সুভাষচন্দ্র আর বাড়ির লোকেরা আরও বেশি ভীতিবিহব্বল হয়ে পড়ল। গোলাপি রানী তো কোমর চেপে বসেও পড়েছেন মাটি লেপটে, ঢোক গিলে গলা ভিজিয়ে যাচ্ছেন অবিরত।
চেয়ারম্যান যেহেতু পুরো বিষয়টা জেনেই এসেছেন, তাই কাউকে মূল ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞেস করে সময় নষ্ট করলেন না। ফাল্গুনির থেকে ঘটনা শোনার পর লোক দিয়ে খবর নিয়েছেন ঘটনার সত্যতা কতটুকু, তাই এসেই পুলিশ অফিসারের সাথে অল্প কিছু কথা বলে সুভাষচন্দ্রকে কাছে ডাকলেন। এর মধ্যে চারপাশে চেয়ার আর টুল দিয়ে ধীরে ফেলা হয়েছে বসার জন্য। সুভাষচন্দ্র চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ালে চেয়ারম্যান বললেন, মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিস, মেয়ে রাজি না হওয়ায় তাকে কুকুর পিটানো পিটিয়েছিস, বিয়েও আবার ঠিক করেছিস ওই বউ মরা এক ছেলের সাথে, যে কিনা বউ মরে যাওয়ার পর 2 মাসও শোক ধরে রাখতে পারেনি। মেয়ে জানিয়েছিল সে একজন ছেলেকে পছন্দ করে এবং সে ছেলে যথেষ্ট যোগ্য, ভালো শিক্ষিত ও ভালো চাকরিও করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না। সে কথা শুনে মেয়েকে আরও মেরেছিস। বিয়ে করবেন না তাই বাড়ি ছেড়ে পালিয়েছিল, তারপরের দিন আবার ফিরেও এসেছে বাড়িতে। তারপর আরও হিংস্র জানোয়ারের মতো আচরণ করেছিস, হাত পা বেঁধে মেরে ঘরবন্দি করে রেখেছিস মেয়েটাকে নিজের পায়ে একলা দাঁড়ানোর মতো অবস্থাও রাখিসনি, জানোয়ার কোথাকার। আর কাল যখন খবর পেয়েছিস তোর মেয়ের পছন্দ করা সেই ছেলে আসছে তোর মেয়েকে তোর জেলখানা থেকে বের করতে, তখন আবার ছুরি কোড়াল গোছ করে ভাইয়েদের নিয়ে তৈরি হয়ে বসে আছিস খুনোখুনি করতে। এলাকার মাস্তান হয়ে গেছিস। হ্যাঁ, এত বড় মেয়ের গায়ে হাত তুলিস। আজ তোর হাত ভেঙে গুড়িয়ে যদি না দিয়েছি তবে মাপ করেন আমারে, আমি ভুল করছি মেয়ারে শাসন কইরা। আমি ওই পোলার লগেই বিয়া দিমু আমার মেয়ার হাতে ধইরা মাপ চায়া দিমু। আপনি আমারে মাপ করেন চাচা, মাপ করেন আমারে। কিন্তু আমি তো কাউরে মারতে যাই নাই চাচা, এইটা আপনারে মিথ্যা কইছে কেউ। এই পোলা তো আইলো এই কেবল, ওই যে পুলিশ সাথে নিয়ে আইছে, হেগরে জিজ্ঞায়া দেখেন আপনি। চেয়ারম্যানের পায়ের কাছে বসে পা ধরে কথাগুলো রসিয়ে রসিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল সুভাষচন্দ্র তার কুকীর্তি অস্বীকার করতে দেরি করলেও ফাল্গুনির তা প্রমাণ করতে দেরি হয়নি। সাথে সাথেই নিজের ফোনে ধারণ করা একটি ভিডিও চালু করে চেয়ারম্যানের সামনে তুলে ধরেছে, যাতে জাগ্রত আসার পর গোলাপী রানীর বাগবিতণ্ডা থেকে শুরু করে নিশানের পুলিশ আসা পর্যন্ত পুরো দৃশ্যপট তোলা আছে। চেয়ারম্যান পুরো ভিডিও দেখে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। ক্ষুব্ধ কণ্ঠে ধমকে উঠলেন সুভাষচন্দ্রের নাম ধরে। অন্যায় করে আবার পা ধরে মিথ্যে বলার জন্য কিছুক্ষণ ধমকাধমকি করলেন উচ্চস্বরে। তারপর নিশানকে ডাকলেন কাছে, জোরালো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, আজকেই এবং এক্ষুনি বিয়ে করতে বলা হলে বিয়ে করবে তুমি আখিকে? আমি যে কোনো মুহূর্তে যে কোনো শর্তে আখিকে বিয়ে করব, তবে আমার কিছু কথা আছে। নির্ভয়ে বলো। আখিকে আমি বিয়ে করে আমার সাথে আজকেই নিয়ে চলে যাব। ও আর কখনোই এই পরিবারের সাথে যোগাযোগ করবে না, না এই বাড়িতে কখনো আসবে। আপনি আখিকে জিজ্ঞাসা করুন ও রাজি কিনা। ওর ওপর কোনো জোর জবরদস্তি নেই, ও ওর সিদ্ধান্ত নির্ভয়ে জানাক। আমি শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করেছি মাত্র। ও যাই বলুক বা যাই করুক, আমি ওকেই বিয়ে করব। বিয়ের সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। আখিকে নতুন করে আর কিছু জিজ্ঞেস করতে হলো না, নিজে থেকেই বলে উঠল, উনি যা বলবেন তাই হবে। আমি ওনার সব কথা শুনতে প্রস্তুত। এ বাড়িতে মা ছাড়া আমার আপন বলতে কেউ কোনোদিন ছিল না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার মতোও কেউ নেই। চেয়ারম্যান বিয়ের ব্যবস্থা করতে বলেছেন দুজনকে। কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান আর পুলিশের উপস্থিতিতে পাশের মন্দিরে বিয়ে হবে নিশান আর আখির। এখন আলোচনা চলছে সুভাষচন্দ্রের শাস্তি নিয়ে। একজন সাবালিকা মেয়েকে হাত পা বেঁধে নির্যাতন করে তারপর ঘরবন্দি করে রাখা, আবার জাগ্রতকে নিশান ভেবে খুনোখুনি করার জন্য উদ্যমী হওয়া, সব মিলিয়ে তাকে পুলিশে দেওয়া হবে নাকি এখানে অল্প কিছু শাস্তির ব্যবস্থা করে একটা সুযোগ দেওয়া হবে, তা আলোচনা হচ্ছে সবাইকে নিয়ে। আলোচনা বৈঠকের একপাশে দাঁড়িয়েছিল ফাল্গুনি। আচমকা জাগ্রত ফাল্গুনিকে টেনে নিয়ে গেল রাস্তার দিকে। ফাল্গুনি জোড়াজোড়ি না করে জাগ্রতর সাথে তাল মিলিয়ে অনায়াসে এসে দাঁড়ালো রাস্তার একপাশে। দাঁড়াতে না দাঁড়াতেই জাগ্রত প্রশ্ন ছুড়ে দিল একগাদা। ওরা ছুরি কুড়াল নিয়ে আমার দিকে তেড়ে ফুড়ে আসছিল আমায় কুপিয়ে মেরে ফেলবে বলে, আর তুমি আড়ালে দাঁড়িয়ে সেটা ভিডিও করছিলে? তোমার হাত কাঁপেনি? যদি ওরা সত্যি সত্যি আমায় মেরে ফেলতো তাহলে বুঝি খুশি হতে? ভিডিওটা আরও বেশি পোক্ত হতো আর ওই লোকগুলোকে জেলের ভাত খাওয়াতেও বেশ সুবিধে হতো, তাই না? তুমি আসলেই একটা পাষাণ, মন বলতে কিছু নেই তোমার ভেতরে। ওরা ছুরি কুড়াল নিয়ে আমার দিকে তেড়ে ফুড়ে আসছিল আমায় কুপিয়ে মারবে বলে, আর তুমি আড়ালে দাঁড়িয়ে সেটা ভিডিও করছিলে? তোমার হাত কাঁপেনি? যদি ওরা আমায় সত্যি সত্যি মেরে ফেলতো তাহলে বুঝি খুশি হতে? ভিডিওটা আরও বেশি পোক্ত হতো আর ওই লোকগুলোকে জেলের ভাত খাওয়াতেও বেশ সুবিধে হতো, তাই না? তুমি আসলেই একটা পাষাণ, মন বলতে কিছু নেই তোমার ভেতরে। আপনি এখন এসব বলার জন্য আমায় টেনে নিয়ে এসেছেন? ওখানে কত মানুষজন ছিল সেই খেয়াল আছে?
যাদের আমি চিনি না জানি না তাদের খেয়াল করে আমি কি করব। আমি তোমায় চিনি তোমায় জানি তাই খেয়াল করে টেনে এনেছি তোমার খেয়াল রাখার জন্য। এবার খামখেয়ালি না করে আমার কথার জবাবগুলো দাও। ভেতরে এমন একটা সিচুয়েশন আর আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে এ ধরনের কথা নিয়ে ঝগড়া করছেন। জাগ্রত এবার মাথায় হাত দিয়ে হাঁসফাঁস করে বলে উঠল, সমস্যাই তো এখানে। তোমার জায়গায় এখানে অন্য কেউ হলে আমার লাস্ট কথাগুলো তার কাছে ঝগড়া নয় রসিকতা মনে হতো, কিন্তু তোমার মনে হচ্ছে ঝগড়া। আমি একটা বিয়ে করে নিয়ে এলেও তোমার মনে হবে আমি শুধুমাত্র তোমার সাথে ঝগড়া করার জন্যই বিয়ে করেছি, আর বাটি হাতে রাস্তায় বসে গেলেও তোমার মনে হবে আমি শুধুমাত্র তোমার সাথে ঝগড়ার উদ্দেশ্যেই ভিক্ষে করতে নেমেছি। আসলে তুমি ঝগড়া ছাড়া কিছু চেনোই না। তুমি স্বপ্নেও। আপনি একটু চুপ করবেন? কোন কথা থেকে কোন কথায় চলে গেলেন আপনি? ভেতরে এখন কি হচ্ছে, সামনে কি হবে সেই চিন্তায় আমার মাথা ফেটে পড়ছে, আর আপনি আমাকে এখানে এনে ফাজলামো শুরু করেছেন। ওদের চিন্তা তোমায় করতে হবে না। এতক্ষণে এটুকু নিশ্চয়ই বুঝে গেছো ওদের সম্পর্ক আমাদের মতো ঠুনকো নয়। আমি তো কিছুক্ষণ ধরে দেখছি ওদের, তাতেই ভরসা হচ্ছে ওদের সম্পর্কের জোর দেখে। তুমি তো বোধহয় আরও আগে থেকে চেনো। তোমার ভরসা নেই ওদের ভালোবাসার ওপর? আখি মেয়েটা তো নিশানের এক কথায় পরিবারও ছেড়ে দিতে রাজি হয়ে গেল। মেয়েটা কত ভরসা করে আর ভালোবাসে ছেলেটাকে। এমন দুজনকে নিয়ে তোমার মতো কাউকে না ভাবলেও চলবে। আমার মতো মানে কি বলতে চাইছেন আপনি? আমি খুব খারাপ, আমি স্বার্থপর, আমি আপনার কথা শুনতাম না, আমি ভালোবাসিনি আপনাকে? শেষ কথাটায় দুজনেই থমকে গেছে। একজন নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছে না এমন কথা শুনতে পেয়ে, আরেকজন তো চোখ বন্ধ করে নিয়েছে রাগে আর কষ্টে। মুখ ফসকে এমন কথা বেরিয়ে যাওয়ায় রাগ হচ্ছে নিজের ওপর, আর কষ্ট হচ্ছে জাগ্রতর মুখ থেকে শোনা শেষ কথায়। জাগ্রত কিছু বলবে করে মুখ খুলতেই ফাল্গুনী হাওয়ার বেগে জায়গা ত্যাগ করে নিল। দাঁড়ালো না এক মুহূর্ত। জাগ্রত হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজ মনে কিছু ভেবে পা বাড়ালো বাড়ির ভেতরে। আখি আর নিশানের বিয়ে সম্পন্ন হয়েছে এলাকার মন্দিরে। এলাকার কিছু সাধারণ মানুষ, চেয়ারম্যান, কিছু সংখ্যক নেতা ও পুলিশের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। আখিকে সম্প্রদান করেছে আখির ভাই শুভ। আখির বাবাকে অ্যালাউ করেনি নিশান। মন্দিরের আশেপাশেও বাড়ির কাউকে আসতে মানা করে দিয়েছে। শুধুমাত্র আখির মা আর ভাই ছিল সেখানে। বিয়ে শেষ হতে হতে বেলা প্রায় 11টা বেজে গেছে। এখনও সকালের খাওয়া হয়নি কারো। চেয়ারম্যান খাওয়ার ব্যবস্থা করে দিতে চাইলেন সবার। নিশান হাত জোর করে অনুমতি চাইল এই দায়িত্বটা নিজে নেওয়ার জন্য, কিন্তু চেয়ারম্যান তা মানলেন না। তিনি নিজ খরচে সবার খাওয়ার ব্যবস্থা করলেন। সবাই মিলে সিদ্ধান্ত হলো নিশান আর আখি খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই রওনা করবে নিশানের বাড়ির উদ্দেশ্যে। নিশান এখানে আর এক মুহূর্তও থাকতে চায় না আখিকে নিয়ে, তাই এমন সিদ্ধান্ত। চেয়ারম্যান সব ব্যবস্থা করে দিয়ে চলে গেছেন নিজ কাজে। পুলিশরাও চলে গেছে বিয়ে সম্পন্ন হলে, তবে ফাল্গুনী তাদের মধ্যে একজনের কাছে বিরিয়ানির কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়েছে তাদের চলে যাওয়ার আগে। খাবারের ব্যবস্থা করা হলে সবাইকে খাবার পরিবেশনে হাত লাগিয়েছে নিশান, জাগ্রত। দুজনের পরিচয় ঘটেছে বিয়ের কিছুক্ষণ আগে। মন্দিরের পাশের বাড়িতে করা হয়েছে এই আয়োজন। সেই বাড়ির কয়েকজন মানুষ, কিছু সংখ্যক নেতা আর নিজেদের জন্য এই আয়োজন। আখি আর ফাল্গুনী এক ঘরে আলাদা খেতে বসেছে। দুজনের মনে চলছে দু রকমের ঝড়। ফাল্গুনীর মন খেয়ে যাচ্ছে তখনকার জাগ্রতকে বলা শেষ কথার জন্য। জাগ্রতর সামনাসামনি হতে পারছে না কিছুতেই। আর আখির মনে চলছে পরবর্তীতে কি হবে তা নিয়ে অসংখ্য চিন্তাভাবনা। মনে ভয় হচ্ছে নিশানকে নিয়ে। নিশান তো একবারও জানতে চাইল না ওই দিন কার সাথে সে পালিয়েছিল। সবাই তো নিশানের কথা জানে, আর সবাই তো নিশানকেই দোষারোপ করেছে সব কিছুর জন্য। কিন্তু নিশান কেন এখনও কিছুই জিজ্ঞেস করল না? তার তো হাজারো প্রশ্ন করার কথা ওই রাত নিয়ে। আখির ঘোর ভাঙল নিশানের ডাকে। নিশান এসেছে ঘরে, সাথে জাগ্রতও আছে। জাগ্রত এসে ফাল্গুনির দিকে চেয়ে রইল, কিছু বলল না। নিশান আখির দিকে চেয়েও দেখল না, সরাসরি ফাল্গুনিকে জিজ্ঞেস করল, ফাল্গুনি কিছু লাগবে? সবাইকে দেওয়া হয়েছে, এবার আমি আর জাগ্রতদা বসে পড়ব। তোমাদের দিয়ে তারপর বসি। কিছু লাগবে না নিশানদা, আপনারা বসে পড়ুন। নিশানকে না করার পরে নিশানের চোখ এবার আখির দিকে গেল। আখিও আগে থেকেই তাকিয়েছিল, তাই চোখাচোখি হয়ে গেল দুজনের। আখিকে নতুন করে জিজ্ঞেস করতে হলো না কিছু, সে মাথা নেড়ে না করে দিল চোখাচোখি হতেই। নিশান সাথে সাথেই বেরিয়ে গেল ঘর থেকে গেল জাগ্রত। ফাল্গুনির দিকে চেয়ে আছে সে অপলক, যেন কোনো ঘোরে ডুবে আছে। মনে মনে ভাবছে ফাল্গুনির বলা তখনকার ভালোবাসার কথা। নিশান আবার ফিরে এলো ঘরের সামনে, আর জাগ্রতকে ডেকে উঠল। জাগ্রত হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ডাক শুনতেই। নিশান হাসি মুখ করে বলল, কিছু বলার ছিল ফাল্গুনি দিকে?
জাগ্রত মাথা নেড়ে না করে চলে গেল যেখানে খাবার রাখা আছে সেখানে। নিশানও চলে এলো সেখানে। সেখানে আসতেই দেখা হলো নতুন এক মুখের সাথে। একজন মহিলা জাগ্রতর সামনাসামনি দাঁড়িয়ে আছে থমকানো মুখভঙ্গিতে। জাগ্রতর মুখভঙ্গি দেখতে পেল না নিশান, তাই খানিক এগিয়ে গেল জাগ্রতর দিকে। নিশান এগিয়ে যেতেই ভদ্রমহিলা নিশানকে জিজ্ঞেস করল আখির কথা। ভদ্রমহিলার গলার স্বর কাঁপা শোনালো নিশানের কাছে, তাই তার পরিচয় চাওয়া হলো না। আখির রুম দেখিয়ে দিল আঙুলের ইশারায়। ভদ্রমহিলা তৎক্ষণাৎ চলে গেলেন। জাগ্রত নিশানকে এড়িয়ে পা বাড়ালো আবার ওই ঘরের দিকে। আখি আর ফাল্গুনি খাওয়া শেষ করে সবে উঠে বসেছে। এরই মধ্যে ঘরে কারো পায়ের আওয়াজ শুনে চোখ ঘুরিয়ে তাকালো দরজার কপাট জোড়ার দিকে। চোখে পড়ল সাদা ধবধবে শাড়ি পরিহিতা এক অর্ধবয়স্কা নারী দাঁড়িয়ে আছে গম্ভীর হয়ে। বিলাসী দেবী আরও এক দফা চমকে গেলেন। চোখ জোড়া জ্বালা করে উঠল ভীষণ। এসেছিলেন আখির খবর শুনে, কিন্তু ক্রমশ অবাঞ্ছিত কিছু মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে। প্রথমে জাগ্রত, তারপর ফাল্গুনি। ফাল্গুনি কেন এলো? তার জন্যই কি এলো মেয়েটা? কিন্তু দুজনে একসাথে এক জায়গায় কি করে? যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।